বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, শহীদ নূর হোসেন ডিগ্রি কলেজ, কাশীনাথপুর, পাবনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিকস পড়াবো, সম্ভাবনা। দেখো, বোর্ডে লেখা আছে সম্ভাবনা, ইংলিশে এটাকে বলা হয় প্রবাবিলিটি। সম্ভাবনা জিনিসটাকে আমরা অনেকেই জানি। প্রায় সময় আমরা এই সম্ভাবনা কথাটা অনেকের কাছ থেকে শুনি। যেমন আমরা ক্রিকেট খেলা সবাই দেখি। এই ক্রিকেট খেলার মধ্যে দুটা দল থাকে, বাংলাদেশ আর ভারতের খেলা হলে বাংলাদেশকে আমরা চাই যে বাংলাদেশ জিতুক, ভারতালারা চায় ভারত জিতুক। তারপরেও খেলার মাপকাঠিতে অনেকের ধারণা যে বাংলাদেশের চেয়ে ভারত এগিয়ে থাকে। তাহলে আমাদের একটা সম্ভাবনা আছে, সম্ভাবনাটা তুলনামূলক ভারতের চেয়ে অনেক সময়, বেশিরভাগ সময় কম হয়। ভারত পাকিস্তান যখন খেলা হয় তখন সম্ভাবনা প্রায় সমান হয়। তবে সম্ভাবনা জিনিসটা কি, এটা আমাদের সম্ভাবনা কাকে বলে আগে প্রথম আমাদেরকে এটা জানতে হবে। সম্ভাবনা, তোমরা অনেকেই ছক্কা খেলো, বিশেষ করে এখন যে করোনা ভাইরাসের সময় অনেকেই বাসায় আছো, অবসর টাইমে ছক্কা খেলো। একটা ছক্কায় এস একটা নমুনা ক্ষেত্র ধরো, এখানে ছক্কায় 6টা নমুনা বিন্দু আছে, 1 2 3 4 5 6। তাহলে একটা ছক্কায় কয়টা নমুনা বিন্দু আছে? ভেরি গুড, 6টা নমুনা বিন্দু আছে। এই 6টা নমুনা বিন্দুর থেকে, এই ছক্কার থেকে জোড় সংখ্যা একটা ঘটনা ধরো, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করব। জোড় সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করব? এ দ্বারা প্রকাশ করব। এতে এখন কি লিখতে পারি আমরা? ভেরি গুড, ঠিক বলছো তুমি, 2 4 6, 2 4 6। তাহলে আমরা একটি ছক্কার নমুনা ক্ষেত্র নিলাম, এখানে 6টা পয়েন্ট পেলাম। তাহলে কয়টা পয়েন্ট পেলাম? এখানে 6টা। আর এখানে কয়টা পয়েন্ট পেলাম? একটা ঘটনা, জোড় সংখ্যার ঘটনা, এখানে পেলাম কয়টা? 3টা। তাহলে প্রবাবিলিটি মানে পি দিয়ে প্রকাশ করব, প্রবাবিলিটি অফ এ সমান, তাহলে আমাদের কত হচ্ছে দেখো তো, 6 ভাগের কত ভাগ? 3 ভাগ। 6 ভাগের 3 ভাগ। কিভাবে 6 ভাগের 3 ভাগ হইল? সম্ভাবনা কাকে বলে? এখন এই সংজ্ঞাটা এখান থেকে আমরা পাব। দেখো, আমি বলছি 2-3 বার করে বলবো, এখানেই তোমরা মুখস্থ করে ফেলবে, আশা করি তোমাদের ভুল হবে না। কোনো নমুনা ক্ষেত্রের, এস একটা নমুনা ক্ষেত্র, কিসের? ছক্কার। কোনো নমুনা ক্ষেত্রের কোনো ঘটনার অনুকূলীয় ফলাফলকে ওই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই সম্ভাবনা বলে। তাহলে ঘটনা এর অনুকূলীয় ফলাফল কয়টা? 3টা, উপরে 3 দিছি। আর নমুনা ক্ষেত্রে মোট ফলাফল কয়টা? দেখো 6টা, নিচে 6 দিছি। 6 কখনো পরিবর্তন হবে না। নমুনা ক্ষেত্র ফিক্সড, কিন্তু ঘটনাগুলো পরিবর্তন হবে। তাহলে আমরা কি বলতে, সম্ভাবনার সংজ্ঞাটা কি বললাম? কোনো নমুনা ক্ষেত্রের কোনো ঘটনার অনুকূলীয় ফলাফলকে ওই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই সম্ভাবনা বলে। কি বুঝতে পেরেছ? আমি আবার বলছি, দেখো, কোনো নমুনা ক্ষেত্রের কোনো ঘটনার অনুকূলীয় ফলাফলকে ওই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই সম্ভাবনা বলে। আর একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি তোমাদেরকে, খেয়াল করো। তোমরা অনেকেই মুদ্রা চিনো, মুদ্রা মানে পয়সা, ইংলিশে বলা হয় কয়েন। একটা মুদ্রায় কয়টা পিঠ থাকে বলো দেখি? ভেরি গুড, 2টা পিঠ থাকে। একটা উপরে, একটাকে আমরা হেড দ্বারা প্রকাশ করি, এইচ, আর একটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? টেল, টি দ্বারা প্রকাশ করি। খেলার মধ্যে দেখবা, ভারত পাকিস্তান খেলা হোক, যে কোনো খেলার মধ্যে কয়েন টস হয়। আমাদের যেমন শাপলা আছে, আবার পিছনে কলা, অনেক কিছু আছে একটা কয়েনের মধ্যে। এখন শাপলাকে যদি হেড ধরা হয় আর কলা, আনারস, ফল ফ্রুটকে যদি টেল ধরা হয়, তাহলে হেড যদি উপরে ওঠে
তাহলে সে বিজয় অর্জন করবে। আর টেলও যদি উপরে ওঠে সে বিজয়, মানে উপরে যেটা পড়বে সেই কি বিজয় অর্জন করবে। পরিসংখ্যানের ভাষায় আমরা হেডকে উপরে বুঝাই আর টেলকে কিসে বুঝাই, নিচে বুঝাই। তাহলে একটা মুদ্রায় নিক্ষেপ করলে আমাদের একটা হেড একটা টেল পাই। দুইটা মুদ্রায় নিক্ষেপ করলে কি পাই, আর একটা হেড আর একটা টেল। এইভাবে আমরা দিব, দেখো খেয়াল করো, এটা গুণ করব, গুণ মানে স্কোয়ার হবে না, এইচ 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 টি টি এইচ আর কি টি টি। তাহলে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র হবে এইটা। এখানে নমুনা বিন্দু কয়টি, চারটি। কয়টা আছে, নমুনা বিন্দু চারটা। তাহলে এখন যদি বলা হয় একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত, তাহলে এখানে আমরা এস হলো নমুনা ক্ষেত্র, এখানে কি ধরবো, হেড 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 টেল টেল হেড আর কি টেল টেল। তাহলে এটা ধরলাম, এলো নমুনা ক্ষেত্র। একটি আছে কয় জায়গায়, দেখো এ একটা ঘটনা বললাম, সেটা একটি পাবো। কোনটা আছে বলো, হেড টেল আর কি টেল হেড। দেখো খেয়াল করো, একটি হেড আছে এই দুই জায়গায়। তাহলে এখানে কত হইতেছে 2, এখানে কত হইতেছে 4। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কত, 4 ভাগের কত 2 ভাগ, 4 ভাগের 2 ভাগ। আবার যদি বলা কোনো হেড নাই, সেরকম কি আছে এখানে, কোনো হেড নাই, এরকম আছে কোনোটা, ভেরি গুড আছে, কয়টা, একটা। এখানে কোনো হেড নাই, তাহলে আমরা এটাকে যদি প্রবাবিলিটি বি ধরি, কোনো হেড নাই, সেটা কত হবে, 4 ভাগের 1 ভাগ। কারণ একটা আছে, কোনো হেড নাই, সবগুলোই হেড আছে, মানে দুইটাই হেড আছে, এরকম কয় জায়গা আছে, এক জায়গা আছে। তাহলে সেটাও কি হবে, 4 ভাগের 1 ভাগ। এ গেল তোমার দুইটা মুদ্রা। আবার যদি 3টা মুদ্রা পরীক্ষায় আসে, 3টা মুদ্রা একাত্রে নিক্ষেপ করলে আমরা 2টারটা মুখস্থ করে রাখবো। দেখো আমি লিখছি, হেড 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 টেল টেল হেড টেল টেল। আর এখানে একবার হেড আর কি টেল। তোমরা পারবা তো নাকি? এখন আমরা দেখো কি করছি, আমি আগেই বলছি বামের নিচেরটা আগে, তারপরে উপরেরটা, কিন্তু স্কোয়ার কিউব হবে না। তাহলে হেড হেড হেড, এরপরে হেড হেড টেল, এরপরে হেড টেল হেড হেড টেল টেল, এরপরে টেল হেড হেড টেল হেড টেল 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 হেড টেল টেল টেল। তাহলে আমাদের এখানে একটি মুদ্রা 3বার নিক্ষেপ করলাম, নমুনা বিন্দু এখানে কয়টা হইল, 8টা। কিভাবে হইল, একটা মুদ্রাতে 2টা পিঠ থাকে, একটা হেড একটা টেল, তার উপরে 3বার নিক্ষেপ করছি। তাহলে কত হইতেছে দেখো, 2 গুণন 2 গুণন 2, তাহলে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখানেও দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে নমুনা বিন্দু হইল 8। এখন যদি বলা হয় একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে 2টি মাথা পাবার সম্ভাবনা কত, 2টি মাথা পাবার সম্ভাবনা কত। এখন একটি মুদ্রা 3বার নিক্ষেপ করলে 2টি মাথাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, দেখো কয়টা আছে এখানে, 2টা মাথা আছে, 1 2 3, 3 জায়গায়। তাহলে আমরা এখানে লিখতে পারি, এ দিয়ে প্রকাশ করলে আমরা লিখতে পারি, প্রথম কি আছে, টেল হেড হেড, আবার কি লিখতে পারি, হেড হেড টেল, আবার কি লিখতে পারি, হেড টেল হেড। তাহলে কয়টা হলো এখানে, ভেরি গুড, 3টা। তাহলে 2টি মাথা পাবার ঘটনা, এ সমান নমুনা বিন্দু কয়টা, 3টা। তাহলে প্রবাবিলিটি এ সমান আমরা কত লিখতে পারি, 8 ভাগের, ভেরি গুড 3, 8 ভাগের 3। নমুনা বিন্দু সবসময় ফিক্সড, 3বারের ক্ষেত্রে 8, 4বারের ক্ষেত্রে 16, সেটাও আমরা দেখাবো। তাহলে এখানে হলো 2টি মাথা পাওয়ার ঘটনা সমান 8 ভাগের 3 ভাগ। কি বুঝতে পেরেছ? এরপরে আসো, যদি বলা হয় একটি মাথা পাবার ঘটনা কত, সম্ভাবনা কত, একটি মাথা পাবার সম্ভাবনা কত,
তাহলে আমাদের দেখো একটি মাথা কয় জায়গা আছে, এক জায়গা, দুই জায়গায়, তিন জায়গা। তাহলে একটি মাথা কয় জায়গা আছে, তিন জায়গা। তাহলে এটাও কি হবে, প্রবাবিলিটি বি দ্বারা প্রকাশ করে যদি আমরা, তাহলে কত হইতেছে 8 ভাগের 3 ভাগ। তাহলে আমরা দুইটা মাথা পাইলাম, একটি মাথাও পাইলাম। কোনো মাথা নাই সেরকম কয় জায়গা আছে, একটা। তাহলে প্রবাবিলিটি সি সমান কত আমরা লিখব, 8 ভাগের 1 ভাগ। দেখো কোনো মাথা নেই এখানে, শুধু 10। আর সবগুলি মাথা আছে কয় জায়গায় আছে, এক জায়গায়। তাহলে এখন কি দেখো, প্রবাবিলিটি যদি এটা ডি ধরি, তাহলে এখানে কত আসতেছে, 8 ভাগের 1 ভাগ। তাহলে এগুলা সব যোগ করলে হবে 1। কি হবে, সবগুলা যোগ করে হবে কত, 1। তাহলে সম্ভাবনার সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান 0, কখনো মাইনাস হবে না। তাহলে আমাদের এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, সম্ভাবনার সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান কত, 0। তাহলে আমাদের এই নমুনা বিন্দুগুলো একসাথে যোগ যখন করলাম, 8 ভাগের 3 হইল 2টা, 8 ভাগের 3 হইলে একটা, কোনোটা মাথা নাই সেরকম একটা, আর সবগুলো মাথা আছে একটা, আর কিছু কিন্তু বাকি নাই দেখো এটার মধ্যে। তাহলে এগুলো যোগ করে দেখো 8 ভাগের 8 ভাগ, মানে সম্ভাবনার মোট সমষ্টি কত হলো, 1 হলো। এরপরে এই সম্ভাবনার ক্ষেত্রে আমাদের কিছু সংজ্ঞা আছে, যেমন বর্জনশীল ঘটনা। বর্জনশীল ঘটনাটা কি দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি বর্জনশীল কি। আমরা একটু আগেই একটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র লিখেছিলাম, আবার সেটাই লিখব। একটি ছক্কায় দেখো এস একটা নমুনা ক্ষেত্র, 1 2 3 4 5 কত 6। এ একটা ঘটনা ধরি, জোড় সংখ্যার ঘটনা কত, 2 4 6। বি আর একটা ঘটনা, বেজোড় সংখ্যার ঘটনা, বিজোড় 1 3 কত 5। এখন দেখো এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে কমন যাওয়া। এখানে কি কিছু আছে, কমন যাচ্ছে, এখানে যাচ্ছে না, তাহলে ফাঁকা আছে। কি হইতেছে, ফাঁকা, কিচ্ছু নাই। এটাকে আমরা ভ্যান চিত্র দিয়ে যদি প্রকাশ করি তাহলে তোমাদের বর্জনশীল ঘটনা ইজি হবে। দেখো এ একটা, এটা এ ধরো, এটা কি বি। তাহলে এটা হলো 2 4 6 1 3 5। তাহলে বর্জনশীল ঘটনার সংজ্ঞাটা একদম ইজি হলো। দেখো যদি কোনো নমুনা ক্ষেত্রের যদি দুটি ঘটনার কোনো সাধারণ নমুনা বিন্দু না থাকে, মানে কমন না যায়, তাহলে সেই ঘটনা দুটিকে পরস্পর বর্জনশীল ঘটনা বলে। আমি আবার বলছি শোনো, যদি দুটি ঘটনার মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু না থাকে তবে সেই ঘটনা দুটিকে পরস্পর বর্জনশীল ঘটনা বলে। যেমন একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা পরস্পর বর্জনশীল ঘটনা, কারণ এখানে দেখো কোনো কমন যাচ্ছে না, সাধারণ নমুনা বিন্দু নাই। এখন আসো অবর্জনশীল ঘটনাটা কি, এখান থেকে আমি বুঝা দিচ্ছি তোমাদেরকে অবর্জনশীলটা কিভাবে হবে। দেখো অবর্জনশীল হচ্ছে, যেমন একটি ছক্কা নিক্ষেপ করলাম, এখানে জোড় সংখ্যা 2 4 6 আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তোমরা কি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বুঝো? যে সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকবে না, সেটাই হলো 3 দ্বারা বিভাজ্য। এখানে দেখো তো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা কোনটা আছে। ভেরি গুড, তুমি পেরেছো। 3 আর 6, 3 আর কত 6, 3 6। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা লিখলাম। এখন দেখো আমি ভ্যান চিত্র আঁকছি, এখানে দেখো ভ্যান চিত্র আসার আগে দেখো এ ইন্টারসেকশন বি, মানে ছেদ করছি কি, এখানে কোনো কমন আছে বলো দেখি। হ্যাঁ ঠিক আছে, কমন আছে কত 6, কমন আছে 6। তাহলে এখানে প্রবাবিলিটি এখানে কয়টা আছে 3, এখানে কয়টা আছে 3, সরি 2, এখানে আছে কয়টা 2টা, আর এখানে আছে কয়টা 1টা, এখানে আছে 1টা। ভ্যান চিত্রের মধ্যে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা এ, এটা বি,
এটা 2 4 6, এটা কত 3। এইটা আমাদের দেখো ছেদ করছে 6, এটাকে আমরা বলবো এ ইন্টারসেকশন বি। এই 6টা এতেও আছে বিতেও আছে, এতেও আছে কি বিতেও আছে, তাহলে কমন আছে উভয় জায়গায় দেখো কমন আছে, এখানেও আছে এখানে। এই জন্য ইন্টারসেকশন মানে এ কেও ছেদ করছে বি কেও ছেদ করছে। তাহলে এটাকে বলা হবে কি অবর্জনশীল ঘটনা। অবর্জনশীল ঘটনা, তাহলে অবর্জনশীল ঘটনা কাকে বলে? যদি দুটি ঘটনার মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু থাকে, ওটা থাকে না, এটা কি থাকে। যদি দুটি ঘটনার মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু থাকে তবে ওই ঘটনা দুটোকে অবর্জনশীল ঘটনা বলে। আমি আবার বলতেছি দেখো, যদি দুটি ঘটনার মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু থাকে তবে ওই ঘটনা দুটিকে অবর্জনশীল ঘটনা বলে। তাহলে বর্জনশীল ঘটনা কাকে বলে বুঝতে পারছো? যদি দুটি ঘটনার মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু না থাকে তবে ওই ঘটনা দুটিকে বর্জনশীল ঘটনা বলে। যদি উদাহরণ দিতে বলে তোমরা কি দিবা? ভেরি গুড, একটি ছক্কার জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা পরস্পর বর্জনশীল ঘটনা। আর যদি অবর্জনশীল বলা হয়, যদি দুটি ঘটনার মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু থাকে তবে ওই ঘটনা দুটিকে অবর্জনশীল ঘটনা বলে। উদাহরণ কি হবে? একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোড় সংখ্যা ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পরস্পর অবর্জনশীল ঘটনা। কি বুঝতে পেরেছ? তাহলে আমরা সম্ভাবনা জিনিসটা বুঝতে পারলাম, তারপরে বর্জনশীল আর অবর্জনশীল। এখন আসো স্যাম্পল, আমরা সবাই এটা কমন শিখছি। স্যাম্পল, স্যাম্পলের বাংলা কি? নমুনা। নমুনাটা কি? নমুনা ছাড়া কিন্তু পপুলেশন হলো সামগ্রিক, আর নমুনা হলো ওখান থেকে কয়েকটা জিনিস নেওয়া। প্রতিনিধিত্বকারী ব্যাপার আছে। প্রতিনিধিত্বকারী বলতে এখন কি বোঝায়? যেমন রাজশাহীর দিকে আম বাগান আছে, তোমরা জানো, পুরা সম্পূর্ণ বাগানের আম বিক্রি করে। একটা গাছের আম ধরো তুমি কিনতে যাবা, কিনবা, সেখান থেকে যদি 2টা আম পেরে তোমাকে খাওয়ায়, দেখায় যে দেখেন আমটা এরকম, ওই 2টা আম যদি মিষ্টি হয় তাহলে মনে করবা ওই পুরা গাছের আমই মিষ্টি। আমাদের মা বোনেরা কি রান্না করে না? করে। দেখবা হওয়ার পূর্ব মুহূর্তে 2-3টা ভাত হাতে উঠা দেখে যে হয়েছে কিনা। ওই 2-3টা ভাত যদি হয় আর টোটাল ডেক্সির ভাত কি হবে? আর যদি ওই 2টা না হয় হবে না। অনেক সময় উপরে 2-1টা থাকে, ওটা কিন্তু কখনোই হবে না, কারণ ওইটায় পানি পড়েনি। আমরা অনেক সময় দেখা যাচ্ছে চাউল কিনি, বোমা দিয়ে দেখি যে চাউলগুলা কেমন কোয়ালিটি আছে না আছে। ওই হাতে যে কয়টা দেয় বোমা দিয়ে, এটা দেখলেই বুঝতে পারবো এই বস্তার চাউলগুলা কেমন। এটাকে বলা হয় কি? ওই হাতে যেটা নিছি সেটা হলো স্যাম্পল, আর টোটাল বস্তার চাউল হলো পপুলেশন। তাহলে স্যাম্পল আর পপুলেশন। আমাদের এই বর্জনশীল অবর্জনশীল সম্ভাবনার ক্ষেত্রে বেশ কিছু সূত্র আছে। এই সূত্রগুলো যদি আমরা তোমাদের বাড়িতে মুখস্থ করতে হবে, এটা দিয়ে পারো এই চ্যাপ্টারের সব অঙ্ক প্রমাণ সব কিছুই পারবা। আমি কয়েকটা সূত্র তোমাদেরকে আজকে লিখে দিচ্ছি। প্রথম সূত্র হলো এটা, সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে থাকে, সর্বোচ্চ 1, সর্বনিম্ন 0। এই ঈদের পূর্বে দেখা যাচ্ছে ঢাকা থেকে তোমার ভাই আসবে, বলছে আর ছুটি পাইলে আসবো, তাহলে সম্ভাবনা আছে। যখন চলে আসবে সম্ভাবনা কি 1 হয়ে যাবে, আর যদি না আসে সম্ভাবনা হয়ে যাবে 0। এই যে আমরা যে ক্রিকেট খেলে ভারত বাংলাদেশ অথবা ভারত পাকিস্তান খেলা হয়, সম্ভাবনা কখন থাকে? খেলার পূর্বে।